সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা যুদ্ধবিরতির পরও আগুনের ছায়া ঘন হয়ে আছে ভূমধ্যসাগরের তীরে। অক্টোবর 10 তারিখে ঘোষিত যুদ্ধবিরতি মুহূর্তিক স্বস্তি এনে দিয়েছিল, একটি ক্ষণস্থায়ী শান্তির আশ্বাস। কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক জরিপে দেখাচ্ছে গাজার অর্ধেক পরিবারের কাছে খাদ্যপ্রাপ্তির অবস্থা একই বা আরও খারাপ। ইসরায়েল অবরোধ অব্যাহত রেখেছে, মানবিক সাহায্যের প্রবেশ সীমিত করেছে এবং যুদ্ধবিরতির নামেই চলছে নিয়ন্ত্রিত দমননীতি। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে এবং গাজা সিটিতে শিশুদের গুলিতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির ঘোষণার পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত 236 জনে পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনন্ত অবরোধের রাজনীতি নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। বাস্তবতা বলছে ইসরায়েল এই যুদ্ধবিরতিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যেন শান্তি শব্দটি হয়ে উঠেছে সামরিক কৌশলের অংশ। হামাস সম্প্রতি এক জটিল অনুসন্ধান অভিযানের পর 3 জন ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে, আর ইসরায়েল পাল্টা 45 জন ফিলিস্তিনি বন্দীর মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। মানবিকতার এই লেনদেন যুদ্ধের নির্মমতার চূড়ান্ত উদাহরণ। 1 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা 68,558 ছাড়িয়েছে, আহত 1,70,000-এর বেশি। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় 1139 জন এবং প্রায় 200 জন বন্দী হয়। এই পরিসংখ্যান এক অসম যুদ্ধের প্রতিচ্ছবি, যেখানে এক পক্ষে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেনাবাহিনী, অন্য পক্ষে অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত একটি অবরুদ্ধ জনগোষ্ঠী। কিন্তু এই যুদ্ধ শুধু বোমা বা বন্দুকের নয়, এটি এক নৈতিক যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে মানবতা পরাজিত এবং কূটনীতি বিজয়ী হয়েছে। গাজার এই মানবিক বিপর্যয়ের প্রতিধ্বনি এখন যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে, যেখানে ক্যালিফোর্নিয়ার নতুন অ্যান্টি-সেমিটিজম আইন নিয়ে শুরু হয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক। গভর্নর গ্যাভিন নিউসম স্বাক্ষরিত আইনটি ইহুদি শিক্ষার্থীদের বৈষম্য থেকে রক্ষা করার দাবি করছে, কিন্তু বাস্তবে এটি ইসরায়েল বিরোধী মত প্রকাশকে অপরাধে পরিণত করার শঙ্কা তৈরি করেছে। আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি এডিসি আইনের বিরুদ্ধে মামলা করেছে, দাবি করছে আইনটি অস্পষ্ট এবং সাংবিধানিকভাবে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। মামলার এক শিক্ষক জোনা ওলসন বলেছেন যে তিনি তার ছাত্রদের বলেন ইহুদি ধর্ম মানে ইসরায়েল রাষ্ট্রের সমর্থন নয়, কিন্তু এখন তিনি ভয় পাচ্ছেন এই কথাটি অ্যান্টিসেমিটিজম হিসেবে গণ্য হতে পারে। এমনকি কিছু অভিভাবকও আশঙ্কা প্রকাশ করেছেন যে তাদের সন্তানরা আর ফিলিস্তিন, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের ইতিহাসের বিকল্প দৃষ্টিভঙ্গি জানতে পারবে না। এই পরিস্থিতি প্রমাণ করে ইসরায়েল সম্পর্কিত আলোচনাও এখন আমেরিকায় এক প্রকার নিষিদ্ধ বিষয়ের রূপ নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা যে দেশ একসময় তার গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, এখন সেই দেশে ইসরায়েল সমালোচনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাজার রক্তাক্ত বাস্তবতা তাই শুধু আরব ভূখণ্ডের সংকট নয়, এটি এখন পশ্চিমা সমাজের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক সংকটের প্রতিফলন। এদিকে মধ্যপ্রাচ্য, কাতার ও জর্ডান শান্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। কাতার বরাবরই হামাস ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। শেখ মোহাম্মদ স্পষ্ট করে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। কাতার বুঝে গেছে কেবল সামরিক বা কূটনৈতিক উদ্যোগ দিয়ে নয়, বরং মানবিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই গাজায় স্থায়ী শান্তি আনা সম্ভব। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা যাচ্ছে
গভীর ফাটল। বিরোধী নেতা ইয়ার লাপিড সম্প্রতি আইজাক রবিন হত্যার ৩০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বলেছেন, নেতানিয়াহুর সরকারের সবচেয়ে বড় পাপ হল ইতামার বেন গাভিরকে অন্তর্ভুক্ত করা। লাপিডের মতে, বেন গাভিরের মতো চরম ডানপন্থী চরিত্রকে মন্ত্রী করা ইসরায়েলি সমাজে বিভাজনের শিকড় স্থাপন করেছে। তার ভাষায়, এটাই সেই আদিম পাপ যা দেশকে দুই ভাগে বিভক্ত করেছে এবং অক্টোবর ৭-এর ঘটনার পথ খুলে দিয়েছে। ইসরায়েলের এই অভ্যন্তরীণ মেরুকরণ শুধু রাজনীতি নয়, এটি রাষ্ট্রের মানসিক কাঠামোতেও প্রভাব ফেলছে। চরম ডানপন্থার উত্থান মানে শান্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাওয়া। একই সময়ে তুরস্ক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক নতুন কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে। ইস্তানবুলে অনুষ্ঠিত আরব মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বজায় রাখতে হবে। এই সম্মেলনে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। পরিকল্পনা অনুযায়ী গাজায় এক আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে, যারা নিরাপত্তা রক্ষা করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। কিন্তু সমস্যা হলো, এই বাহিনীর আইনি কাঠামো স্পষ্ট নয় এবং ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছে যে তারা তুর্কি সেনাদের অংশগ্রহণ মেনে নেবে না। ফলে প্রশ্ন উঠেছে, আসলে এটি শান্তির উদ্যোগ নাকি নতুন দখলনীতির অংশ? জাতিসংঘের সাবেক উপদেষ্টা মিরোস্লাভ জাফিরভ এ বিষয়ে সতর্ক করেছেন, আইএসএফ পরিকল্পনা কার্যকর হতে হলে আন্তর্জাতিক আইনের অধীনে স্পষ্ট সংজ্ঞা থাকতে হবে, অন্যথায় এটি কেবল এক রাজনৈতিক কৌশল। বাস্তবে দেখা যাচ্ছে, ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলকেই নিরাপত্তার প্রধান নিয়ন্ত্রক হিসেবে রাখছে। নেতানিয়াহু নিজেই বলেছেন, ইসরায়েল ভবিষ্যতেও নিরাপত্তা দায়িত্ব পালন করবে। অর্থাৎ গাজা হয়তো প্রশাসনিকভাবে পরিবর্তিত হবে, কিন্তু ক্ষমতা থাকবে আগের হাতে। এই পরিস্থিতি স্পষ্টতই এক ধরনের শান্তির ছদ্মবেশে দখলনীতি। জাতিসংঘ জানিয়েছে, অক্টোবর 10 থেকে 31 তারিখ পর্যন্ত গড়ে প্রতিদিন মাত্র 145টি সাহায্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। চুক্তিতে নির্ধারিত সংখ্যার 1/4। এর মানে গাজার অর্ধেক জনগণ এখনও পর্যাপ্ত খাদ্য, ঔষধ এবং পানি পাচ্ছে না। উত্তর গাজায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কোনো খাদ্য কনভয় ঢোকেনি। জাতিসংঘের জরিপ বলছে, অর্ধেক পরিবার যুদ্ধবিরতির পরও খাদ্য সংকটে ভুগছে। বাস্তবিক অর্থে এই শান্তি গাজাবাসীর জন্য অবরোধেরই আরেক রূপ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দোহায় কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুই রাষ্ট্র সমাধানের দিকে রাজনৈতিক দিগন্ত খুলতে হবে। কিন্তু দুই রাষ্ট্র সমাধানের এই পুরনো ধারণা এখন প্রায় অচল, কারণ পশ্চিম তীরে প্রতিনিয়ত নতুন বসতি গড়ে উঠছে। জেরুজালেম ক্রমেই ইহুদি রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, আর ফিলিস্তিনের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে। আন্তর্জাতিক সমাজ এখনও দুই রাষ্ট্র ধারণাকে জীবিত রাখছে কেবল কূটনৈতিক ভদ্রতার খাতিরে। বাস্তবে এটি আর কার্যকর নয়। যুদ্ধবিরতির পরও পশ্চিমা রাষ্ট্রগুলো ভূমিকা প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি নীরব সমর্থন বজায় রেখেছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নামের এই তত্ত্বই আজ আন্তর্জাতিক ন্যায়ের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। এক পক্ষে আত্মরক্ষার অধিকার থাকলে অন্য পক্ষের বাঁচার অধিকার কোথায়? হাসপাতাল, স্কুল, মসজিদ ধ্বংসের পরও আন্তর্জাতিক আদালত কিংবা জাতিসংঘের নিষ্পত্তি অনুপস্থিত। ফলে দেখা যাচ্ছে, মানবিক বিপর্যয় এখন নতুন স্বাভাবিকতা। গাজা এক বন্দি ভূখণ্ড নয়, বরং এক পরীক্ষাগার, যেখানে মানবতা ও আন্তর্জাতিক আইনের সীমা প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে। যুদ্ধবিরতি এখন আর শান্তির প্রতিশব্দ নয়, এটি হয়ে উঠছে সমন্বিত নিয়ন্ত্রণের নতুন উপায়। ইসরায়েল সামরিক অভিযান থেকে সরে গিয়ে এখন অর্থনৈতিক অবরোধ, খাদ্য নিয়ন্ত্রণ, সাহায্য বিলম্ব ও প্রশাসনিক প্রভাবের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করছে, একটি জনসংখ্যাকে ধীরে ধীরে ভেঙে ফেলা। এই নতুন কৌশলকে বলা যায় নীরব গণহত্যা। আর পশ্চিমা দেশগুলো এই প্রক্রিয়াকে নীরবে সমর্থন করছে তাদের রাজনৈতিক স্বার্থের কারণে।
যুক্তরাষ্ট্রের নতুন আইএসএফ পরিকল্পনা, ক্যালিফোর্নিয়ার অ্যান্টিসেমিটিজম আইন, ইউরোপের নীরবতা সবই এই প্রবণতার প্রতিফলন। অস্ত্রের যুদ্ধ হয়তো থেমে গেছে, কিন্তু বিবরণের যুদ্ধ চলছেই। এখন গাজা শুধু একটি রক্তাক্ত মাটি নয়, বরং এক আয়না, যেখানে আধুনিক সভ্যতার মুখ দেখা যায়। সেই মুখে আজ লজ্জা নেই, আছে কূটনীতি, ক্ষমতার অহংকার এবং মানবতার প্রতি ঠান্ডা উদাসীনতা। গাজার শিশুরা আজ যে নীরবতায় বাঁচছে তা আসলে গোটা বিশ্বের বিবেকের নীরবতা। যুদ্ধবিরতি তাই এখানে সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়, যেখানে শান্তি নামের একটি ছায়ার নিচে চলছে ধীরে ধীরে মৃত্যু, ক্ষুধা আর দমননীতির চর্চা। গাজা আজ কেবল ফিলিস্তিনের নয়, এটি মানবতার সম্মিলিত পরাজয়ের প্রতীক, যেখানে রক্তের দাগ মুছে ফেলার মতো কোনো যুদ্ধবিরতি নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।